আজকে আমরা ক্লাস 9-এরই ইংলিশ যে ব্লিস বইটা, সেই বইয়ের লেসন 9টা আমরা পড়ব। লেসন 9-এ একটা পোয়েম আছে, দ্য নর্থ শিপ বাই ফিলিপ লার্কিন। তো আমরা প্রথমে ফিলিপ আর্থার লার্কিন সম্বন্ধে আগে জানব। উনি ছিলেন একজন ব্রিটিশ পোয়েট, ইংলিশ পোয়েট অ্যান্ড ব্রিটিশ পোয়েট অ্যান্ড নভেলিস্ট। তো হি ওয়াজ বর্ন অন 1922 অ্যান্ড ডায়েড অন 1985। তার মধ্যেই তিনি এই কবিতাটা যে লিখেছিলেন, আর ওনার কবিতা মোটামুটি পাবলিশ হওয়া শুরু হয় 1950 থেকে। ওনার কেরিয়ার কি গ্রো করা শুরু হয়। হিজ ফার্স্ট বুক অফ পোয়েট্রি ওয়াজ দ্য নর্থ শিপ। তার পোয়েট্রির যে প্রথম বইটা সেটা ছিল দ্য নর্থ শিপ। তার মানে এটা ওনার কেরিয়ারে প্রথম দিকেই এই বইটা পাবলিশ হয়েছিল। ফলোড বাই 2 নভেলস, দুটো নভেল তারপরে হয়েছিল। জিল নামে একটা নভেল অ্যান্ড A Girl in Winter. He came to prominence in 1955 with the publication of his second collection of poems, The Last Deceived, followed by the Whitsun Weddings and High Windows. He was offered the position of Poet Laureate in 1984 but he declined it. তাকে অফার করা হয়েছিল পোয়েট লরিয়েট 1984-তে, কিন্তু উনি সেটা ডিক্লাইন করেছিলেন, নেননি। তিনি সেই উপাধি নেননি, মানে তার মারা যাওয়ার 1 বছর আগে ওনাকে এই উপাধি দেওয়া হয়েছিল। দিস পোয়েম ডিসক্রাইব দ্য জার্নি অফ 3 শিপস দ্যাট হেড টু ডিফারেন্ট ডেস্টিনেশনস। এই কবিতাটাতে 3টে জাহাজের যাত্রার কথা আমরা পড়ব, যেটা আলাদা আলাদা গন্তব্যস্থলে পৌঁছেছিল। হোয়াইল 2 শিপস রিটার্ন, যখন দুটো জাহাজ ফিরে এসেছিল, ওয়ান প্রেসেস ফরওয়ার্ড অ্যান্ড ফেসেস পেরিলস টু কন্টিনিউ ইটস লং অনওয়ার্ড জার্নি, অলমোস্ট লাইক আ সিম্বল অফ অ্যাসপিরেশন দ্যাট ওভারকামস অল অবস্টাকলস। কিন্তু লাস্টে যে জাহাজের কথাটা বলা আছে সেটা কি না, সেটা ফিরে আসেনি এবং এগিয়ে গিয়েছিল এবং ফেস করেছিল বিভিন্ন ধরনের প্রবলেম, সমস্যা এবং বাধা, কিন্তু তার জার্নিটা কন্টিনিউ করেছিল। যেমন আমাদের আকাঙ্ক্ষা, লাইক এ সিম্বল অফ অ্যাসপিরেশন, আমাদের জীবনে যে আকাঙ্ক্ষা, যেমন কোনো ডেস্টিনেশন পৌঁছানো না পর্যন্ত আমরা চলেই যাই, আমরা হয়তো তার কোনো শেষ জানি না, সেরকমই প্রচণ্ড প্রবল আকাঙ্ক্ষা, যেমন সমস্ত বাধা অতিক্রম করার জন্য সে চলেছিল, সেই জাহাজটা অন্য পথ ধরে চলেছিল। এবারে পোয়েমটা আমরা আগে পড়ে নেব। লেটস রিড আউট। I saw 3 ships go sailing by over the sea, the lifting sea, and the wind rose in the morning sky, and one was rigged for a long journey. The first ship turned towards the west, over the sea, the running sea, and by the wind was all possessed and carried to a rich country. The second turned towards the east, over the sea, the quaking sea, and the wind hunted it like a beast to anchor in captivity. The third ship drove towards the north, over the sea, the darkening sea, but no breath of wind came forth, and the deck shone frostily. The northern sky rose high and black over the proud, unfruitful sea. East and west, the ships came back, happily or unhappily. But the third went wide and far into an unforgiving sea under a fire-spilling star, and it was rigged for a long journey. এবারে আমরা আসবো কবিতাটার অ্যানালাইসিস। প্রথমে আমরা মানেটা পড়ে নেব, তারপরে অন্তর্নিহিত অর্থটা আমরা পড়ব। এটা একটা ফিলোসফিক্যাল পোয়েম, মানে একটা দার্শনিক পোয়েম, তো সেটার একটা মিনিং আছে, তো সেটা আমরা পরে পড়ব। আগে আমরা উপরের মানেটা আমরা জেনে নেব। I saw 3 ships go sailing by, আমি দেখেছিলাম 3টে জাহাজ যেটা যাচ্ছিল। I means এখানে দ্য পোয়েট হিমসেলফ। ওভার দ্য সি, দ্য লিফটিং সি, এখানে কি সমুদ্রে, উত্তাল সমুদ্রে, অ্যান্ড দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই,
বাতাস ছিল, উইন্ড রোজ মানে বাতাস গর্জন করছিল, মানে জোরে বাতাস বইছিল, ইন দ্য মর্নিং স্কাই সকালবেলা, অ্যান্ড ওয়ান ওয়াজ রিগড ফর আ লং জার্নি, এবং একটি জাহাজ যেটা কি হয়েছিল না সজ্জিত হয়েছিল। রিগড মানে কি পাল মাস্তুল দ্বারা যে সজ্জিত হওয়া, জাহাজ যাত্রার আগে যে সজ্জিত হওয়া, সেটা ফর আ লং জার্নি। এটা দেখে মনে হচ্ছিল যে যেন এটা অনেক দূর যাত্রা করার জন্য নিজেকে প্রস্তুত করেছে। দ্য ফার্স্ট শিপ টার্ন টুয়ার্ডস দ্য ওয়েস্ট, প্রথম যে জাহাজটা সেটা পশ্চিম দিকে ঘুরে গিয়েছিল। ওভার দ্য সি, সমুদ্রের উপরে, দ্য রানিং সি, প্রবাহমান সমুদ্রে, মানে কি সমুদ্রটার তখন জলটা ভালোই প্রবাহিত হচ্ছিল, স্থির ছিল না, যেটা কিনা জাহাজ চলার পক্ষে খুবই উপযোগী। অ্যান্ড বাই দ্য উইন্ড ওয়াজ অল পজেসড অ্যান্ড ক্যারিড টু এ রিচ কান্ট্রি, এবং সেই বাতাসের তাড়নাতে সেটা কি গিয়ে কোথায় গিয়ে পৌঁছেছিল, তার ডেস্টিনিতে, রিচ কান্ট্রি, একটা সমৃদ্ধশালী একটা দেশেতে গিয়ে পৌঁছেছিল, পশ্চিমেরই একটা সমৃদ্ধশালী দেশেতে গিয়ে পৌঁছেছিল। দ্য সেকেন্ড টার্ন টুয়ার্ডস দ্য ইস্ট, এবং সেকেন্ড জাহাজটা কোথায় গিয়েছিল না পূর্ব দিকে ঘুরে গিয়েছিল। ওভার দ্য সি, দ্য কোয়েকিং সি, কোথায় না উত্তাল, এখানে হচ্ছে কম্পমান সমুদ্রে, কোয়েকিং মিন্স কম্পমান, মানে জলটা কাঁপছে, মানে কি উথাল পাতাল হয়ে আছে, হাওয়াও তার মানে উল্টো পাল্টা দিচ্ছে সেরকম। এখানে কিন্তু এসে গেল কি না আর সমুদ্র কিন্তু অনুকূল নেই, প্রতিকূল হয়ে গেল। অ্যান্ড দ্য উইন্ড হান্টেড লাইক এ বিস্ট টু অ্যাঙ্কার ইন ক্যাপটিভিটি, এবং বাতাসটা কি না তাকে শিকার করলো। হান্টেড মানে কি শিকার করা, যেমনভাবে শিকারি পশুদের শিকার করে, বিস্ট মানে পশু, পশুদের যেমনভাবে শিকার করে সেরকমভাবে কি করলো না বাতাস এমনভাবেই জাহাজটাকে বিপদে ফেলে দিল, বিপাকে, যে সেটা অ্যাঙ্কর করতে মানে নোঙর করতে বাধ্য হলো। ইন ক্যাপটিভিটি মানে কি না অসুবিধের মধ্যেই তাকে নোঙর করতে হলো। দ্য থার্ড শিপ ড্রোভ টুয়ার্ডস দ্য নর্থ, এবং 3 নম্বর যে জাহাজটা সেটা কি নর্থের দিকে যাত্রা করলো। ওভার দ্য সি, দ্য ডার্কেনিং সি, এখানে সমুদ্র কী হলো না অন্ধকার এবং উত্তাল সমুদ্রের মধ্যে দেখা যাচ্ছে। বাট নো ব্রিথ অফ উইন্ড কেম ফোর্থ, কিন্তু এখানে বাতাসের কোনো প্রবাহই নেই। ব্রিথ মানে কি নিঃশ্বাস, তার মানে কি এখানে বাতাসের নিঃশ্বাস মানে বায়ু প্রবাহ, বায়ু প্রবাহই নেই। অ্যান্ড দ্য ডেকস হুন ফ্রস্টিলি, এবং যে জাহাজের যে ডেক সেটা কি চকচক করছে, যেন বরফ পড়ে আছে সেরকম। দ্য নর্দার্ন স্কাই, উত্তরের দিকে যাওয়া মানে সেখানে বরফ ঠান্ডা, সেই জন্যই। দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক, উত্তরের যে আকাশটা সেটা কীরকম ছিল, রোজ হাই অ্যান্ড ব্ল্যাক, অন্ধকার ছিল। ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি, কোথায় প্রাউড মানে কি অহংকারী, অহংকারী, আনফ্রুটফুল যেটা মানে একদম প্রতিকূল, নট অনুকূল, এটা কি প্রতিকূল যে সমুদ্র সেইটাতে। ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য শিপস কেম ব্যাক, পূর্ব এবং পশ্চিমে যে জাহাজটা তারা কি ফিরে এসেছে, হ্যাপিলি অর আনহ্যাপিলি। আমরা প্রথমেই দেখেছি যে পশ্চিমের জাহাজটা কি হ্যাপিলি ফিরে এসেছে, কিন্তু পূর্বের জাহাজটা তার গন্তব্যে পৌঁছতে পারেনি, সেই জন্যই সে হ্যাপি নয়, যেহেতু তার গন্তব্যে পৌঁছতে পারেনি সেই জন্য হ্যাপি নয়, এবং মানে কিছু না নিয়েই আর কি ফিরে এসেছে, কিন্তু পশ্চিমের জাহাজটা হ্যাপিলি ফিরে এসেছে, রিচ কান্ট্রিতে যেহেতু গিয়েছিল সেই জন্য। বাট দ্য থার্ড ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার, কিন্তু 3 নম্বর অর্থাৎ যেটা নর্থ শিপ সেটা কি অনেক দূরে এবং অনেক দূরে তার যাত্রা করছে। ইন্টু অ্যান আনফরগিভিং সি, যে সমুদ্র কি না কাউকে ক্ষমা করে না। আন্ডার এ ফায়ার স্পিলিং স্টার, স্টার সাধারণত কি নাবিকদের কি দেখায়, দিক দেখায়, কিন্তু এখানে দেখো স্টারটাও কি নেগেটিভ বলা হয়েছে, যে এ ফায়ার স্পিলিং স্টার মানে কি আগুন ঝরছে এরকম স্টার, উল্কা আর কি। অ্যান্ড ইট ওয়াজ রিগড ফর আ লং জার্নি, এটাই ছিল কি না এটাই প্রস্তুত হয়েছিল লম্বা যাত্রার জন্য। এবারে আমরা কবিতাটার মানেটা ভালোভাবে অন্তর্নিহিত মানেটা আমরা বুঝবো। এখানে 3 রকম যাত্রার কথা বলা হয়েছে, 3টে জাহাজের কথা বলা হয়েছে, এবং আমরা কবিতার মানে বিভিন্ন ধরনের মানুষ বের করতে পারে, লেখক একরকমভাবে, কবি একরকমভাবে লেখেন, এবং আমরা যখন পড়ি সেটা তখন আমাদের কন্ডিশন বা আমাদের যে মানসিক অবস্থা সেরকমভাবে অনেকেই অনেক রকমভাবে এটা ইন্টারপ্রিট করতে পারে। তো দেখো এখানে যদি এই যে সময়ের সমুদ্রে আমাদের জীবন সবই ভাসমান, তো কেউ সাকসেসফুল হচ্ছে কেউ হচ্ছে না, আমরাই যেমন জীবনে অনেক কিছু প্রথমে ভাবি কিন্তু আমরা সব দিকে সাকসেসফুল হই না, হ্যাঁ, কিন্তু আমাদের জীবনটা কিন্তু একটা অনির্দিষ্ট উদ্দেশ্যে কিন্তু সে কিন্তু চলেই যায়, সে কিন্তু যাত্রা থামায় না, সে বিভিন্ন বাধা কাটিয়ে কিন্তু চলে যায়।
তো প্রথম যে জাহাজটা সেটা কিন্তু সাকসেসফুল হয়েছে। হ্যাঁ, তো কারণ তার কাছে কি সময়টা অনুকূল ছিল, সেই জন্য সে তার জাহাজটা গিয়ে একটা রিচ কান্ট্রিতে নোঙর করেছে এবং সে সমৃদ্ধ হয়ে ফিরে এসেছে। এবারে দেখো এখানে যে আরেকটা দেখো ফার্স্ট টাইম যাতে যে লাইনটা আছে, অ্যান্ড ওয়ান ওয়াজ রিগড ফর এ লং জার্নি। প্রথমে কী বলছে, আই স 3 শিপস গো সেলিং বাই। বললাম যে এখানে আই বলতে কবির কথাই বোঝানো হয়েছে। প্রথমে দেখো পজিটিভ, কিন্তু উনি কিন্তু পজিটিভ দিকটা দেখাচ্ছেন, পজিটিভ নেচারটা দেখাচ্ছেন যে ওভার দ্য সি দ্য লিফটিং। আমাদের জীবন তো পজিটিভ নেগেটিভ, দুঃখ আনন্দ সব মিশিয়েই তো সেরকম। তো তিনি ওভার দ্য সি দ্য লিফটিং সি, তখন কি সমুদ্র বেশ উত্তাল, এবং দ্য মর্নিং স্কাই মানে কি সকাল সবসময় একটা নতুনের সূচনা করে, সেই জন্য এখানে আরও পজিটিভ বোঝানো যাচ্ছে। অ্যান্ড দ্য উইন্ড রোজ, এখানে কি বাতাসটাও অনুকূল, বাতাসও বইছে। এবারে দেখো অ্যান্ড ওয়ান ওয়াজ রিগড ফর আ লং জার্নি। এই যে ওয়ান ওয়াজ, এই তিনটে জাহাজের মধ্যে একটা প্রস্তুত হয়েছিল লম্বা যাত্রার জন্য, যেটা আমরা লাস্টে দেখতে পাবো একদম লাস্ট লাইনে। অ্যান্ড ইট ওয়াজ রিগড ফর আ লং জার্নি। ইটটা তার মানে এই যে থার্ড জাহাজটা, সেটাই হচ্ছে কি লম্বা যাত্রার জন্য প্রস্তুত হয়েছিল। কাম এগেন দ্য ফার্স্ট শিপ টার্ন টুয়ার্ডস দ্য ওয়েস্ট। প্রথম যে জাহাজটা ছিল সেটা পশ্চিমে যাত্রা করেছিল। এখানে শিপগুলোর তিনটে দিকের হিসাবে নাম দেওয়া হয়েছে, একটা হচ্ছে যে ওয়েস্ট শিপ, একটা ইস্ট শিপ, আর একটা কি নর্থ শিপ, যাতে আলাদা আলাদাভাবে আমরা বুঝতে পারি সেই জন্য। ওভার দ্য সি দ্য রানিং সি, প্রবাহমান সমুদ্র। অ্যান্ড বাই উইন্ডস ওয়াজ অল পজেসড অ্যান্ড ক্যারিড টু এ রিচ কান্ট্রি। আগেই বললাম যে এটা সমৃদ্ধশালী দেশে পৌঁছেছে এবং এটা এর অ্যাসপেক্টটা পূরণ করতে পেরেছে, যে আকাঙ্ক্ষাটা অ্যাসপিরেশনটা সেটা পূরণ করতে পেরেছে, যে ফার্স্ট শিপটা সেটা। দ্য সেকেন্ড টার্ন টুয়ার্ডস দ্য ইস্ট, যেটা ইস্টে গেছে সেটা কিন্তু পারেনি, সফল হতে পারেনি, কিন্তু যাত্রা করেছে। হ্যাঁ, তো অনেক রকম আমাদের জীবনে আকাঙ্ক্ষা থাকে, আমরা সব রকমগুলো পূরণ করতে পারি না। হ্যাঁ, কিন্তু আমরা যাত্রা করি, কখনো কখনো আমরা ঠিক পথে যখন যাই, তখন আমরা সময়ের অনুকূল থাকে এবং সমস্ত কিছু ঠিক থাকে, তখন কিন্তু আমরা সাকসেসফুল হই। কিন্তু এখানে যে সেকেন্ড শিপটা যাত্রা করেছে, কিন্তু আবার তাকে ফিরে আসতে হয়েছে, সমুদ্রের কাছে সে হার মেনে নিয়ে তাকে আবার ফিরে আসতে হয়েছে, সে আর যাত্রা করতে পারেনি। কিন্তু থার্ড শিপটা, যেটা কি লং জার্নির জন্য নিজেকে প্রস্তুত করেছে। যদি ভাবি এটা লাইফের কিন্তু কোনো ডেস্টিনি নেই মৃত্যু ছাড়া, তো আমাদেরকে চলে যেতেই হয়, আমরা সাকসেসফুল হই কোনো কিছু না হই, যাই হোক আমাদের লাইফ কিন্তু প্রবাহমান, লাইফ কিন্তু চলেই যায়, সমস্ত অবস্টাকেল আমরা অতিক্রম করে আমরা কিন্তু কন্টিনিউ করে যাই, আমাদের যে জার্নিটা লাইফের আমরা কন্টিনিউ করে যাই, একটা প্রবল আকাঙ্ক্ষার জন্য আমরা সেটাকে কি কন্টিনিউ করে যাই। দ্য থার্ড শিপ ড্রোভ টুয়ার্ডস দ্য নর্থ, এটা কি নর্থের দিকে যেটা যাত্রা করেছে। ওভার দ্য সি দ্য ডার্কেনিং সি, মানে কি অন্ধকার আকাশ, যেখানে কোনো দিশা পাওয়া যায় না। এরকম তো জীবনে হয় যে আমরা কখনো কোনো দিশা পাচ্ছি না, বা সাকসেসফুল হতেই পারি, নাও হতে পারি, কারণ সব রকম সময় অনুকূল থাকে না, সবার সামর্থ্য থাকে না, অনেক কিছু দিক থেকেই হয় না, কিন্তু জীবন এরকম চলেই যায় সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে। বাট নো ব্রিথ অফ উইন্ড কেম ফোর্থ, কোনো বাতাস নেই তার অনুকূলে। অ্যান্ড দ্য ডেক শোন ফ্রস্টিলি, এবং ডেকটা চকচক করছে। দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি। এখানে প্রাউড মানে কি অহংকারী, সমুদ্র কি অহংকারী, কারণ কি সমুদ্র সব কিছু কেড়ে নেয়, কোনো কিছুই ফিরিয়ে দেয় না, জীবিত ফিরিয়ে দেয় না, তার মানে কি সেই জন্য তার প্রাউড। ওকে মানুষ তো ভয় পেত, আগে তো মানুষ সমুদ্রকে ভয় পেত, এখন আমরা অনেক জয় করেছি, কিন্তু তাও কি সমুদ্রের হাতে, আমাদের সময়ের হাতে আমরা কিন্তু সবাই বাঁধা, সেই জন্যই এত প্রাউড সমুদ্রের, সেই গর্ব অহংকার। আনফ্রুটফুল সি, যেখান থেকে আমরা কিছু পেতে পারি না, প্রতিকূল যেটা সমুদ্রটা। ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য শিপস কেম ব্যাক, পূর্ব এবং পশ্চিম দুদিকে জাহাজই ফিরে এসেছে। হ্যাপিলি আর আনহ্যাপিলি, যেটা আগেই দেখলাম যে সাফল্য পেয়েছে এবং রিচ কান্ট্রি থেকে সমৃদ্ধ হয়ে এসেছে, অবশ্যই হ্যাপিলি, এবং যেটা পারেনি সেটা আনহ্যাপিলি। বাট দ্য থার্ড ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার, এবং যে 3 নম্বর শিপটা নর্থ শিপ, সে কিন্তু এত রকম অবস্টাকেল, আমাদের যে জীবনের যে হার্ডশিপগুলো সেগুলোকে তিনি কবি দেখিয়েছেন যে কত রকম হার্ডশিপ হতে পারে, যে কোনো রকম বাতাস নেই, তারপরে অন্ধকার আকাশ, দিশাহীন অবস্থা, কিন্তু জার্নি কন্টিনিউটা কিন্তু কন্টিনিউ করেছে। ইনটু অ্যান আনফরগিভিং সি, যে সমুদ্র কোনোদিন কাউকে ক্ষমা করে না, হ্যাঁ সেই সমুদ্রের কাছে তার জার্নি চালিয়ে গেছে। আন্ডার এ ফায়ার স্পিলিং স্টার ইট ওয়াজ রিগড ফর এ লং জার্নি, এটা কি তার যাত্রা প্রস্তুত করেইছে লং জার্নির জন্য।